বাজার করে ফিরে এসে দেখি ঘরের আলো নেই, লোডশেডিং। আমি চিৎকার করে ছেলেকে ডাকলাম, মা এদিকে এসে। কিন্তু তার গলার আওয়াজ খাবার ঘর থেকে আসছে। সেদিকে গিয়ে অবাক, সারা ঘরে মোমবাতি জ্বলছে, টেবিলে সুন্দর করে খাবার সাজানো, ফুল রাখা। কি ব্যাপার আজকে দিন? আমি হেরে গিয়ে বললাম, কোনো বিশেষ দিন না গিসে। আমার হাত ধরে চেয়ারে বসাল। আমি শুধু তোমার জন্য কিছু স্পেশাল করতে চেয়েছি। ও, খুব সুন্দর হয়েছে খু। আমি মুগ্ধ হয়ে তাকালাম। কিন্তু এত কষ্ট করার দরকার ছিল না। এটা কষ্ট না মাসে। আমার উল্টো দিকে বসল। এটা ভালোবাসা। একজন স্বামী তার স্ত্রীর জন্য যা করে। গিয়ে স্বামী, স্ত্রী? আমি তাকে প্রশ্ন করে তাকালাম। হ্যাঁ মা। ও সে মোমবাতির আলো আমার দিকে তাকালো। আমি চাই আমাদের রিলেশনটা এভাবেই হোক। আমি তোমার জন্য রোম্যান্টিক ডিনার করব, তোমাকে সারপ্রাইজ দেব। কি বলছিস তুই মা? আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আমার স্ত্রী হও। কি? মোমবাতির শিখা কাঁপছিল, আর আমার হৃদয়েও। দেখো আমরা কতই না সুন্দর দেখাচ্ছি একসাথে। কি? তার চোখে মোমের আলো প্রতিফলিত হচ্ছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখা অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিন্তি দাস। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম রবিন দাস, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, ঋতিক আর প্রিয়া। ঋতিক ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। প্রিয়া ১৪ বছর বয়সী, স্কুলে যায়। মা, তুমি কি ভাবছ? ঋতিক আমার মুখের দিকে তাকিয়ে বলল। আমি তার কথায় চমকে উঠলাম। কিছু বুঝে উঠতে পারছিলাম না। আমার নিজের ছেলে আমার সাথে এভাবে কথা বলছে। তুই কি বলছিস? আমি তোর মা গো। আমি জানি মা গো। সে আমার হাত নিল। কিন্তু দেখো বাবা, কতদিন ঘরে নেই, ব্যবসার কাজে সারাক্ষণ বাইরে থাকেন। তোমার কি ভালো লাগে না? আমি তার হাত ছাড়িয়ে নিলাম। কি ভালো লাগে না? এভাবে একা একা থাকতে? খুব। আমার দিকে এগিয়ে এলো। আমি দেখি তুমি সারাক্ষণ কাজ করো, নিজের জন্য কোনো সময় নেই, কোনো আনন্দ নেই। আমার আনন্দ তোদের মধ্যেই তো। আমি বললাম, কিন্তু তুমি কি সত্যিই খুশি? ঋতিক প্রশ্ন করল। দেখো মা, আমি বড় হয়ে গেছি। আমি বুঝি বাবা তোমাকে সময় দেয় না, তোমার সাথে রোম্যান্টিক কিছু করে না। আগে আমি হচকিয়ে গেলাম। তুই কি বলছিস? আমি শুধু বলছি আমি তোমার যত্ন নিতে চাই, তোমাকে খুশি রাখতে চাই। ও সে মোমবাতির শিখার দিকে তাকালো। দেখো, আজ আমি তোমার জন্য কত সুন্দর পরিবেশ তৈরি করেছি। সত্যি বলতে পরিবেশটা অসাধারণ হয়েছিল, কিন্তু এই পরিস্থিতি আমাকে অস্বস্তিতে ফেলে দিয়েছিল। ঋতিক, তুই কি বলতে চাইছিস? সেটা আমি বুঝছি না। আগে মা, আমি চাই তুমি আমার প্রেমিকা হও, সে স্পষ্ট করে বলল। আমার মাথা ঘুরে গেল। কি? হ্যাঁ মা, আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে না, একজন নারী হিসেবেও। আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। ঋতিক, তুই কি বলছিস? মা, বসো, শোনো আমার কথা। ও সে আমার হাত ধরার চেষ্টা করল। আমি জানি এটা অস্বাভাবিক লাগছে, কিন্তু ভেবে দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার সব চাহিদা আমি পূরণ করতে পারি। তুই কি পাগল হয়ে গেছিস? আমি চিৎকার করলাম। আমি তোর মা, তুই আমার ছেলে। কিন্তু মা, দেখো আমরা কত সুন্দর দেখাচ্ছি একসাথে। ও সে টেবিলের ওপাশে দাঁড়ালো। আমি তোমার চেয়ে শুধু ২১ বছরের ছোট। এটা কোনো বড় ব্যাপার না। আগে আমি তার দিকে অবিশ্বাসের চোখে তাকালাম। ঋতিক, তুই বলছিস সেটা কি বুঝতে পারছিস? আমি সব বুঝতে পারছি মা। ও সে খুব শান্ত গলায় বলল, আমি শুধু চাই আমরা দুজন খুশি থাকি গো। হঠাৎ করে ঘরের লাইট জ্বলে উঠল। লোডশেডিং শেষ হয়েছে। আলোতে আমি ঋতিকের মুখের দিকে তাকালাম। তার চোখে একটা অদ্ভুত চকচকানি। ঋতিক,
তুই ঠিক আছিস? আমি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম। আমি একদম ঠিক আছি মা। ও সে হাসল। আমি শুধু তোমাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম গো। এবার আমি বুঝতে পারলাম। হঠাৎ করেই আমার মনে পড়ে গেল কাল রাতে ঋতিক একটা বই পড়ছিল। সেটা ছিল সাইকোলজি নিয়ে। সে বলেছিল ইউনিভার্সিটিতে তাদের একটা প্রজেক্ট আছে। ঋতিক? আমি তার দিকে সন্দেহের চোখে তাকালাম। তুই কি আমার সাথে কোনো এক্সপেরিমেন্ট করছিস? সে হেসে ফেলল। মা, তুমি কত চালাক। হ্যাঁ, এটা আমার সাইকোলজির একটা প্রজেক্ট। আমাকে দেখতে হবে মানুষ অপ্রত্যাশিত পরিস্থিতিতে কেমন রিয়্যাক্ট করে। কি? আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তুই আমার হার্ট অ্যাটাক করিয়ে দিয়েছিলি শরীমা। ও সে আমার কাছে এসে আলিঙ্গন করল। কিন্তু তুমি দেখেছ তোমার রিয়াকশন কত স্বাভাবিক ছিল। তুমি সাথে সাথেই বুঝতে পেরেছিলে যে এটা ঠিক না। কি? তুই কিন্তু আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছিলি গো। আমি তার পিঠে চাপড় দিলাম। আসলে এই পুরো সেট আপ করতে আমার অনেক সময় লেগেছে। সে মোমবাতিগুলোর দিকে ইশারা করল। কিন্তু এটা আমার প্রজেক্টের জন্য খুবই দরকার ছিল। ও, আমি চারদিকে তাকালাম। সত্যিই সে অনেক পরিশ্রম করেছে। তো এখন কি হবে? এখন আমি আসল সারপ্রাইজ দেব। ও সে রহস্যজনক হাসি দিল। আর কি সারপ্রাইজ? আসলে আজ তোমার জন্মদিন। ও সে বলল। আমি চমকে গেলাম। কি? আমার জন্মদিন তো আরও 2 দিন পরে না? না মা, আজই তোমার জন্মদিন। তুমি ভুলে গেছ? ও সে ক্যালেন্ডারের দিকে ইশারা করল। আমি ক্যালেন্ডারের দিকে তাকালাম। সত্যিই আজ আমার জন্মদিন। আমি সম্পূর্ণ ভুলে গিয়েছিলাম। তাই আমি তোমার জন্য এই সুন্দর ডিনার সেট আপ করেছি, সে বলল। আর সেই সাইকোলজি প্রজেক্টটাও সত্যি। 2টো কাজ একসাথে করে ফেলেছি। ও সে সত্যিই খুব চালাক। আমি হেসে বললাম। কিন্তু আমাকে এত ভয় পাওয়ানোর দরকার ছিল শরীমা? কিন্তু আমার প্রফেসর বলেছেন রিয়েল রিয়াকশন চাই। তাই আমাকে একটু এক্সট্রিম সিচুয়েশন ক্রিয়েট করতে হয়েছিল গো। এমন সময় দরজার কলিং বেল বাজল। কে এসেছে এত রাতে? আমি জিজ্ঞেস করলাম। আসল সারপ্রাইজ। ঋতিক দরজার দিকে দৌড়ে গেল। দরজা খুলে দেখি রবিন দাঁড়িয়ে আছে, আমার স্বামী। রবিন, তুমি এখন এলে কেমন করে? হ্যাপি বার্থডে। তিনি আমাকে ফুলের তোড়া দিলেন। ঋতিক আমাকে ফোন করে বলেছিল আজ তোমার জন্মদিন গো। কিন্তু তোমার তো কাজ ছিল। কাজ থাকুক, স্ত্রীর জন্মদিন বেশি জরুরি। তিনি আমাকে জড়িয়ে ধরলেন। এমন সময় প্রিয়াও এসে হাজির। মা, হ্যাপি বার্থডে। সে আমাকে একটা বড় কেক দিল। তোরাও জানতি? ঋতিক দাদা আমাদের সবাইকে প্ল্যান করতে বলেছিল। প্রিয়া খুশিতে লাফাতে লাগলো। কিন্তু মা, ঋতিক দাদা তোমাকে কি বলেছিল যে তুমি এত ভয় পেয়েছিলে? আমি ঋতিকের দিকে তাকালাম। সে চোখ টিপে দিল। কিছু না, তোর দাদা আমাকে একটু ভয় দেখিয়েছিল। আমি হেসে বললাম। আচ্ছা মা, এবার খাওয়া দাওয়া করি, এরবেন বলল। ঋতিক বলেছে সে তোমার জন্য স্পেশাল খাবার রান্না করেছে। আমরা সবাই টেবিলের চারপাশে বসলাম। মোমবাতিগুলো এখনও জ্বলছিল। পুরো পরিবেশটা সত্যিই রোম্যান্টিক। ঋতিক, তুই সত্যিই অসাধারণ ব্যবস্থা করেছিস, এরবেন প্রশংসা করল। ধন্যবাদ বাবা। আমি চেয়েছিলাম মা যেন খুশি হয়। খাবার টেবিলে আমাদের পারিবারিক আড্ডা চলতে লাগলো। কিন্তু আমার মন থেকে ঋতিকের সেই কথাগুলো যাচ্ছিল না। যদিও সে বলেছে এটা তার প্রজেক্টের জন্য ছিল, কিন্তু কোথায় যেন একটা সংশয় রয়ে গেছে। পর রবিন আর প্রিয়া তাদের ঘরে চলে গেল। ঋতিক আমাকে সাহায্য করল থালা বাসন পরিষ্কার করতে। ঋতিক, আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই আজ যা বলেছিলে সেটা সত্যিই শুধু প্রজেক্টের? সে একটু থেমে গেল। কেন মা, তোমার কি মনে হয়? আমি সত্যি সেরকম কিছু ভাবি না, তা না, কিন্তু তোর কথা বলার ধরনটা। ও মা, আমি একটা অভিনেতা হতে চাই, সে হঠাৎ বলল। তাই আমি অভিনয় করতে শিখছি। আজ সেটাই প্র্যাকটিস করছিলাম গো। সত্যি? হ্যাঁ মা, আমি ঠিক করেছি আমি থিয়েটার করব ইউনিভার্সিটিতে। আমাদের নাটকের দল আছে। কি? এবার আমার মন থেকে সব সংশয় দূর হয়ে গেল। আমার ছেলে একটা শিল্পী হতে চাই, এটা ভালো কথা। তাহলে তুই অভিনয় শিখছিস? হ্যাঁ, আর সেজন্যই আমি বিভিন্ন রোল প্র্যাকটিস করি। আজ আমি একটা মানসিক বিকারগ্রস্ত চরিত্র প্র্যাকটিস করছিলাম গো। ও আচ্ছা, তাহলে তো ভালো। ও মা,
তুমি কিন্তু খুব ভালো অভিনয় করেছ, তোমার রিয়াকশন একদম ন্যাচারাল ছিল। আমি হাসলাম, তার মানে আমারও অভিনয়ের প্রতিভা আছে। অবশ্যই মা, তুমি চাইলে আমাদের সাথে থিয়েটার করতে পারো গো। না রে, এই বয়সে নতুন কিছু শেখা মুশকিল। কিছুই মুশকিল না মা, ইচ্ছা থাকলেই হয়। আমরা থালা বাসন পরিষ্কার করে ফেললাম। ঋতিক তার ঘরে চলে গেল। আমি আমার ঘরে গিয়ে দেখি রবিন বিছানায় শুয়ে আছে। আজকে ঋতিক তোমাকে কী সারপ্রাইজ দিয়েছিল? তিনি জিজ্ঞেস করলেন। কিছু না, সে শুধু আমার জন্মদিনের জন্য একটা সুন্দর ডিনার প্রস্তুত করেছিল। ও আচ্ছা, আমি ভাবছিলাম তুমি কেন এত চিন্তিত দেখাচ্ছিলে গো? না, কিছু না, আমি শুধু অবাক হয়েছিলাম। গিয়ে রবিন আর কিছু বললেন না, তিনি ঘুমিয়ে পড়লেন। কিন্তু আমার ঘুম আসছিল না। আজকের ঘটনা আমার মনে বারবার ঘুরছিল। ঋতিকের কথাগুলো, তার অভিনয়, সবকিছুই এতটা রিয়েল লেগেছিল। একজন ছেলে তার অভিনয় এতটা পারদর্শী হতে পারে? পরের দিন সকালে আমি ঋতিকের ঘরে গেলাম। দেখি সে তার বইপত্র নিয়ে পড়ায় মন দিয়েছে। ঋতিক, তোর ইউনিভার্সিটিতে কি পড়ছিস? সাইকোলজি, আর পাশাপাশি থিয়েটার। ও, তুই কোন ধরনের নাটকে অভিনয় করিস? বিভিন্ন ধরনের, কমেডি, ট্র্যাজেডি, সাইকোলজিক্যাল ড্রামা গো। সাইকোলজিক্যাল ড্রামা? হ্যাঁ, যেখানে মানুষের মানসিক অবস্থা নিয়ে কাজ করা হয়। আমি বুঝতে পারলাম, তাহলে কাল রাতে সে সত্যিই অভিনয় করছিল। মা, তুমি কি আমার একটা অভিনয় দেখবে? সে হঠাৎ বলল। কোন অভিনয়? আমি যে নাটকে অভিনয় করব সেটার একটা অংশ। ঠিক আছে গি। রীতি উঠে দাঁড়াল। তার সম্পূর্ণ চেহারা বদলে গেল। তার মুখের অভিব্যক্তি, কণ্ঠস্বর সবকিছুই অন্যরকম হয়ে গেল। সে একটা ভিন্ন চরিত্রে অভিনয় করতে লাগল, একটা বৃদ্ধ মানুষের চরিত্র। তার অভিনয় দেখে আমি অভিভূত হয়ে গেলাম। দারুণ, আমি হাততালি দিলাম। তুই সত্যিই খুব ভালো অভিনয় করিস। ধন্যবাদ মা, আমি প্রতিদিন প্র্যাকটিস করি গি। এবার আমার পুরোপুরি বিশ্বাস হলো যে কাল রাতে সে সত্যিই অভিনয় করছিল। দিন কয়েক পরে ঋতিক তার প্রজেক্টের রিপোর্ট নিয়ে এলো। মা, দেখো আমার প্রজেক্ট কেমন হয়েছে। কি? আমি রিপোর্টটা পড়লাম। সেখানে আমার সেদিনের রিয়াকশনের বিশ্লেষণ ছিল। কিভাবে একজন মা অপ্রত্যাশিত পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেখায়, তার একটা সম্পূর্ণ গবেষণা। ঋতিক, তুই আমার নাম লিখেছিস? না মা, আমি কোনো নাম লিখিনি, শুধু মধ্যবয়সী মহিলা লিখেছি গো। তাহলে ঠিক আছে গি। মা, আমার প্রফেসর এই প্রজেক্ট দেখে খুব খুশি হয়েছেন। উনি বলেছেন এটা খুবই রিয়েল অ্যানালিসিস। আমি গর্বিত হলাম, আমার ছেলে তার পড়াশোনায় ভালো করছে। কিছুদিন পরে ঋতিকদের ইউনিভার্সিটিতে একটা নাটক হবে। সে আমাদের সবাইকে নিমন্ত্রণ করল। কি নাটক? আমি জিজ্ঞেস করলাম। মনের মানুষ নামে একটা সাইকোলজিক্যাল ড্রামা গি। তুই কি চরিত্র করবি? একটা জটিল চরিত্র। একজন যুবক যে মানসিকভাবে অস্থির গো। আমার মনে আবার সেই রাতের কথা মনে পড়ে গেল। তাহলে তো তুই সেই চরিত্রেরই প্র্যাকটিস করেছিলি সেদিনকে। হ্যাঁ মা, আমি বিভিন্ন সিচুয়েশনে সেই চরিত্রটা প্র্যাকটিস করি গে। নাটকের দিন আমরা সবাই ইউনিভার্সিটির অডিটোরিয়ামে গেলাম। ঋতিকের অভিনয় দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গেলাম। সে সত্যিই একজন দক্ষ অভিনেতা। নাটক শেষে ঋতিক আমাদের কাছে এলো। কেমন লাগল? অসাধারণ, রবিন বলল। তুই সত্যি খুব ভালো অভিনয় করেছিস গো। তোর অভিনয় দেখে আমার গা শিউরে উঠেছে, কুপ্রিয়া বলল। আমি কিছু বললাম না, কিন্তু ভিতরে ভিতরে ভাবছিলাম ঋতিক সত্যি কত ভালো অভিনয় করতে পারে। ঘরে ফিরে আসার পর রবিন বললেন, ঋতিক যদি অভিনয় নিয়ে ক্যারিয়ার করে আমার কোনো আপত্তি নেই গে। আমারও নেই গে, আমি বললাম। কিন্তু রাতে শুয়ে শুয়ে আমার মনে একটা প্রশ্ন ঘুরছিল। ঋতিক কি সত্যিই শুধু অভিনয় করছিল সেদিন, নাকি তার মনের কোথাও সত্যিই এরকম কিছু চিন্তা ছিল? পরের দিন আমি ঋতিকের সাথে একা কথা বলার সুযোগ খুঁজছিলাম। সুযোগ পেলাম বিকেলে, যখন সে বাগানে বসে বই পড়ছিল। ঋতিক, আমি তার পাশে বসলাম। আমি তোর সাথে একটা কথা বলতে চাই। তুই যেদিন আমার জন্মদিনে সেই অভিনয় করেছিলি
হ্যাঁ, তুই কি সত্যি শুধু অভিনয় করছিলি? ঋতিকা বাদিকে তাকালো। মা, তুমি কেন এই প্রশ্ন করছ? কারণ তোর অভিনয়টা খুবই রিয়াল ছিল। মনে হচ্ছিলে তুই সত্যিই সেরকম ভাবছ গো। ঋতিকা একটু চুপ করে রইল, তারপর বলল, মা, একটা ভালো অভিনেতা হতে হলে চরিত্রটাকে নিজের মধ্যে বিশ্বাস করতে হয়। সেটাই আমি করেছিলাম। তার মানে আমি সেই মুহূর্তে নিজেকে সত্যিই সেই চরিত্র ভেবেছিলাম, তাই অভিনয়টা এত রিয়াল লেগেছে গে। আমি স্বস্তি পেলাম। তাহলে তুই কখনোই সত্যিকারে সেরকম কিছু ভাবনি? অবশ্যই না মা, গোসে হেসে বলল। তুমি আমার মা, আমি তোমাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু সেটা একজন ছেলের তার মায়ের প্রতি ভালোবাসা গো। আমার মন থেকে সব সংশয় দূর হয়ে গেল। মা, তুমি কি আমাকে বিশ্বাস করো না? সে জিজ্ঞেস করল। করি, কিন্তু তোর অভিনয় এত ভালো যে আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম গো। এটাই তো একটা ভালো অভিনেতার লক্ষণ, সে গর্বিত হয়ে বলল। সেদিন থেকে আমার মনে আর কোনো সন্দেহ রইল না। ঋতিক একটা প্রতিভাবান অভিনেতা, তার ভবিষ্যৎ উজ্জ্বল। কিছুদিন পরে ঋতিক একটা বড় থিয়েটার গ্রুপে যোগ দিল। তারা শহরের বিভিন্ন জায়গায় নাটক মঞ্চস্থ করে। একদিন সে বলল, মা, আমি একটা ফিল্মের অডিশনে গেছি গো। সত্যি? কেমন হয়েছে? ভালোই হয়েছে। পরশু ফলাফল জানাবে গো। দুদিন পর ঋতিক খুশি হয়ে ঘরে এলো। মা, আমি সিলেক্ট হয়েছি। সত্যি? কোন ফিল্মে? একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্মে। ছোট একটা রোল, কিন্তু শুরু তো। আমরা সবাই খুশি হলাম। ঋতিকের স্বপ্ন পূরণ হচ্ছে। ফিল্মের শুটিং চলাকালীন ঋতিক প্রায় ঘরে এসে আমাদের গল্প বলতো। কেমন করে সিনেমায় কাজ হয়, কেমন করে অভিনেতারা তাদের চরিত্রে ঢুকে যায়। মা, তুমি জানো আমাদের ডিরেক্টর কি বলেছেন? একদিন সে বলল। কি বলেছেন উনি? উনি বলেছেন আমার মধ্যে ন্যাচারাল অ্যাক্টিং আছে, আমি সহজেই যে কোনো চরিত্রে ঢুকে যেতে পারি গো। সেটা তো ভালো কথা গো। হ্যাঁ, উনি আমাকে পরবর্তী প্রজেক্টের জন্য অফার দিয়েছেন গো। ঋতিকের ক্যারিয়ার এগিয়ে চলল। সে একের পর একে বিভিন্ন সিনেমায় কাজ পেতে লাগল। একদিন সে বলল, মা, আমি কলকাতায় যাব। সেখানে একটা বড় ফিল্মের অফার পেয়েছি গো। কতদিনের জন্য? 3 মাস গো। আমার মন খারাপ হয়ে গেল। ঋতিক এত দূরে চলে যাবে। চিন্তা করো না মা, আমি নিয়মিত ফোন করব। সে আমাকে সান্ত্বনা দিল। ঋতিক কলকাতা চলে গেল। প্রতিদিন ফোন করে আমাদের খবর নিত। একদিন সে ফোনে বলল, মা,